আসসালামু আলাইকুম। অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন যে অগ্রগতি অনলাইন টিভির এই উদ্যোগে বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখতে ৬৭ তম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং প্রতিটি পর্বের ন্যায় আজকেও আমাদের পর্বে আমাদের সকলের শ্রদ্ধাভাজন জীবন্ত কিংবদন্তি, সকলের বীমা শিক্ষাগুরু যুক্ত আছেন কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি এই ৬৭ তম বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক, সবাইকে আপনারা শুভেচ্ছা জানেন স্বাগতম। যে প্রতি পর্বে এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি নতুন কিছু প্রশ্নমালা এখানে আসে, যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন এবং গত পর্বে যারা প্রশ্ন করেছেন কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা উত্তর দিতে পারিনি, উত্তর দেওয়া সম্ভব হয়নি। তাদের প্রশ্নগুলোই আগে আমরা দেবার চেষ্টা করি এবং পর্যায়ক্রমে আপনারা কমেন্ট করবেন। কমেন্টের ভিত্তিতে আপনার প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো আমরা অবশ্যই স্ক্রিনে শো করব। আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করবেন এবং এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানটি বেশি শেয়ার করবেন, অন্যদেরকে দেখবার সুযোগ করে দিবেন। আপনারা নিজেরা উপকৃত হবেন এবং অন্যদেরকেও উপকৃত করবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করব, এবং যে প্রশ্নটি এখন অনেকের মনের মধ্যেই হয়তো ঘুরপাক খাচ্ছে, অনেকেই এই প্রশ্নের সাথেও একমত হবেন। এমনই একটি প্রশ্ন আমাদের গত পর্বে এসেছিল, যে প্রশ্নের উত্তরটি আজকে দেওয়া হচ্ছে। আব্দুল মমিন লিখেছিলেন, বীমা কোম্পানিগুলোই গ্রাহকের আপত্তি তৈরি করছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? আসলে যদি একটু সহজভাবে বলা যায় তাহলে হয়তো এরকমটি যে বীমা কোম্পানির বিভিন্ন সার্ভিস বা মেয়াদ পূর্তিকালীন টাকা পেতে দেরি বা মৃত্যু দাবি পেতে হয়তো দেরি। এই কারণে হয়তো কোনো সার্ভিস সংক্রান্ত কোনো বিষয় বোঝাচ্ছেন। এই বিষয়ে স্যার আপনাকে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমি এখানে একটু কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করি। কোম্পানি নিজের কোনো হাত, পা, মন, মস্তিষ্ক নেই। কারা কাজ করেন তাহলে? কোম্পানি হচ্ছে একটা আইনগত ব্যক্তি, যেখানে আমরা জানি যে সেই কোম্পানিতে যারা কাজ করেন তারাই মূলত একটা কোম্পানির নীতিমালা এবং সমস্ত ভালো মন্দের জন্য দায়ী। কোম্পানি নিজে কিন্তু কিছু করে না। কোম্পানিতে কাজ করেন কারা? কোম্পানির নীতি নির্ধারক, উদ্যোক্তা, যাদেরকে আমরা বোর্ডের মেম্বার বলি, তারা। কোম্পানিতে কাজ করেন সিইও, সিএফও, চিফ অপারেটিং অফিসার, সিনিয়র ম্যানেজমেন্ট কিছু যেটাকে আমরা বলি। এরপরে কাজ করেন ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, তারপরে লো ম্যানেজমেন্ট, এবং মাঠে বিশেষ করে বীমা কোম্পানিতে আমরা জানি যে কাজ করেন মাঠের কর্মীরা। তাহলে এই যে বলছেন যে কোম্পানিগুলোই গ্রাহকের আপত্তি সৃষ্টি করছে বা অনাগ্রহ সৃষ্টি করছে, এটা যদি আমরা সঠিক বলে মনে করি, তাহলে ম্যান বিহাইন্ড দি মেশিন যেমন আমরা বলে থাকি, যে যন্ত্র কিছু করে না, যন্ত্রের পেছনে যে মানুষ তারাই কাজ করে, ভালো হোক মন্দ হোক। বীমা কোম্পানির ক্ষেত্রেও কিন্তু বীমা কোম্পানি পরিচালনায় যে সমস্ত মানব সম্পদ শক্তি কাজ করে, তারাই মূলত এর ভালো মন্দের জন্য দায়ী। তাহলে পরিত্রাণের উপায় কি যদি বলেন, তাহলে আমি বলবো যে একটি কোম্পানিতে যত মানুষ কাজ করেন তারা নীতি নির্ধারক হতে পারেন, তারা ব্যবস্থাপক হতে পারেন, তারা মাঠ কর্মী হতে পারেন। আমাদের প্রথম কাজ হবে এটা পরিত্রাণের জন্য, এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভালো মানুষ তৈরি করা। যদি মানুষ ভালো হয় তাহলে তার কাজও ভালো হবে। এবং আমরা ভালো মানুষ বলতে কাদেরকে বোঝাবো? আমি বীমা কোম্পানির কথা যদি বলি, ভালো কাজ তাকেই বলে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক আর সাধারণ আমাদের ইহজাগতিক দৃষ্টিকোণ থেকে হোক, যারা মানুষের কল্যাণ করে, মানুষের কল্যাণ চায় এবং সেই সাথে নিজেরও কল্যাণ চাই, তাদেরকে আমরা বলবো সেই কাজগুলোই ভালো, উত্তম, অতি উত্তম। কোনগুলো? যেটা অন্যের উপকার করে, আমার নিজেরও উপকার করে, আমার কল্যাণ করে।
তাহলে আমরা ভালো মানুষ তৈরি করতে হলে কোন মানুষ তৈরি করব? মানুষের কল্যাণে নিবেদিত কল্যাণকামী মানুষ তৈরি করতে হবে। কারণ বীমা কোম্পানি ভালো লোক দ্বারা পরিচালিত না হলে বীমা কোম্পানি ভালো হবে না। তাহলে মানব সম্পদ তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। আর একটা ডেফিনিশন আমরা বলতে পারি যে ভালো মানুষ হলে কি বুঝবে, একটা কাজের দিক থেকে বললাম। তাহলে এই যে ভালো কাজ করবে কারা? যাদের নীতি এবং নৈতিকতা আছে। নীতিমান মানুষ কখনো দুর্নীতিতে আসতে পারে না। ভালো কাজ, বীমা একটা ভালো কাজ, মানুষের কল্যাণ করে, এটা মন্দ লোক দিয়ে করা যাবে না। ভালো কাজ করতে হলে আমাদের ভালো লোকের দরকার। তাহলে নীতি নৈতিকতা সম্পন্ন মানব কল্যাণ কামী মানুষের কাজটাই আমাদের করতে হবে। যারা এখানে কাজ করেন, যে পদে করেন, যে পজিশনে করেন, নীতি নির্ধারণতে করেন, ব্যবস্থাপনায় থাকেন, মাঠে কাজ করেন, ডেস্কে কাজ করেন, তাদেরকে ব্যবসা পরিচালনার জন্য একনিষ্ঠ যেমন হতে হবে, সুনীতি যেমন প্রতিপালন করতে হবে, তেমনি তাদেরকে দূরদর্শী সম্পন্ন হতে হবে। যারা আজকের জন্য কাজ করেন, শুধুমাত্র এখন কতটুকু লাভ হলো, কত ব্যবসা হলো, কত প্রিমিয়াম হলো, কত কমিশন হলো, আজকের জন্য যারা চিন্তা করেন, তাদেরকে আমরা বলবো যে এরা ভালো মানুষ এই কোম্পানির জন্য নয়। কারণ আগামী কালের জন্য, আগামী অনাগত ভবিষ্যতের জন্য তারা যদি কোম্পানিকে ধীরে ধীরে সেভাবে সুপ্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে তাদেরকেও আমরা ভালো মানুষ বলবো না। আমরা সোজা কথায় বলতে পারি, মানবীয় গুণ সম্পন্ন মানুষ তৈরি করতে হবে আমাদেরকে, যাদের মধ্যে মানবীয় গুণ আছে। মানবীয় গুণটা আমরা পাই আবার আমাদের সৃষ্টিকর্তার যে গুণগুলো আছে। আল্লাহ অনেক গুণবাচক নাম আছে, আমরা বলি 99টি নাম আছে। এই প্রত্যেকটা গুণের অধিকারী হতে হবে আমাদের মানুষকে। কারণ আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে এসেছি। তাহলে আল্লাহর যে গুণ, আল্লাহর যে আহ, কি বলে উদ্দেশ্য মানুষকে এই পৃথিবীতে পাঠানোর, আমরা সেইভাবে যদি কাজটা করতে পারি এবং সর্বস্তরে সর্বসময়ের জন্য দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তাহলে কখনোই বীমা কোম্পানিগুলো গ্রাহকের অসন্তুষ্টি অর্জন করবে না। অতএব সাধু, সাবধান, ভালো মানুষ, ভালো হয়ে যান। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই ভালো মানুষ হবার আহ্বানটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন, যে যে কোম্পানি থেকে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের যে জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন অথবা দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, আপনারা মন্তব্য করে আমাদেরকে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি দেখছেন এবং স্যারের কোন কথাগুলো আপনাদের বেশি ভালো লাগছে এবং সেই সাথে, সাথে আপনাদের মনের যেকোনো প্রশ্ন, যেকোনো কথা আপনারা লিখে জানাতে পারেন আমাদের কাছে। এবং স্যার যেটি বরাবরই বলেন যে কোনো কথা বুঝতে যদি অসুবিধা হয়, কোনো টপিক যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সম্পূরক প্রশ্নও করতে পারবেন। এই সুযোগটিও রয়েছে। তো আমরা এবারে ২য় প্রশ্নে চলে যাচ্ছি। ২য় প্রশ্নটিও আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ২-১ জন প্রশ্ন করতে শুরু করেছেন। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে থাকুন। আপনাদের প্রশ্ন আমরা অবশ্যই নিব। তবে আমাদের কাছে যেহেতু গত পর্বের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা কিছুটা দিবার পরেই আমার লাইভ প্রশ্ন নিতে শুরু করব। আপনারা প্রশ্ন করতে থাকুন। এবারের প্রশ্ন রহমান শুভ লিখেছিলেন, সম্মানিত স্যার, পলিসি শব্দের সঠিক অর্থ কি জানাবেন? এ বিষয়ে স্যারকে জানানোর জন্য অনুরোধ করছি। পলিসি শব্দের সঠিক অর্থ জানতে হলে তো ডিকশনারি দেখতে হবে, আমাদের অভিধান দেখতে হবে। তো আপনি পলিসি শব্দটা ইংরেজিতেও ডিকশনারি খুঁজলে পাবেন, বাংলা ডিকশনারি খুঁজলেও পলিসি শব্দটা পাবেন। মানে এটা ইংরেজি শব্দ হলেও বাংলায় এটা ব্যবহৃত হচ্ছে। ইংরেজি ডিকশনারি যদি দেখেন, সেখানে পলিসির যে দুটো অর্থ বলা হয়েছে, বাংলা ডিকশনারি দেখলেও দেখবেন যে সেই দুটো অর্থই বলা হয়েছে। তার মানে শব্দটা ইংরেজি থেকে এসেছে। ইংরেজি শব্দ পলিসি বলতে দুটো অর্থ আছে। এক, নীতি, কৌশল, প্রক্রিয়া, পদ্ধতি, এটাকে আমরা বলি পলিসি। আমার বীমা পলিসি। আর একটা বলি একটা চুক্তির দলিল, যেটাকে আমরা বলি ইন্স্যুরেন্স পলিসি।
এখানে একটা কথা জেনে রাখবেন যে অন্য কোনো দলিলকে কিন্তু পলিসি বলা হয় না, শুধুমাত্র বীমা দলিলটাকেই পলিসি বলা হয়। তাহলে পলিসি শব্দের দুটো অর্থ আছে, একটা হলো নীতিমালা, কৌশল, পদ্ধতি, প্রক্রিয়া, আরেকটি হচ্ছে একটা চুক্তি, এবং সেটা বীমা চুক্তি। অন্য কোনো চুক্তিকে আমরা পলিসি বলি না। তাহলে একই শব্দের কিন্তু দুটো অর্থ থাকতে পারে। যেমন আমরা যদি বলি কল, কল, আবার তাহলে কি হবে? আমরা জানি যেটা কল, পানির কল, এই কল বা যে কোনো কল হতে পারে। আর যদি বলি কল কল, ঠিক তেমনি বল, বল। আবার যদি কি বলি, এই বল মানে কি, একটা হলো ফুটবল হতে পারে, যে কোনো বল হতে পারে, আর একটা হলো শক্তি। আমরা একই শব্দ এরকম বলতে পারি আরো অনেক। যেমন কি, বর ক বক, আবার বলি বক বক করিস না, তখন কিন্তু ওই বক নাই আর। সুতরাং একই শব্দের দুটো অর্থ আছে, পলিসি শব্দেরও এরকম দুটো অর্থ আছে, কোন কোন শব্দের একাধিক অর্থ আছে। আমরা সেটা নিয়ে বিস্তারিত জানছি না, তবে পলিসি শব্দের দুটো অর্থ, দুটো অর্থই সঠিক। একটা বেঠিক একটা সঠিক এরকম নাই, দুটো অর্থই সঠিক। ওকে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের কথা আমরা যতটাই শুনি ততবারই মুগ্ধ হই। কারণ প্রতিটি কথার সাথেই যেন এক ছন্দমালা থাকে। কথার পরিপ্রেক্ষিতেই কথা থাকে। যত শুনি ততটাই ভালো লাগে। তো এবারেও আমাদের এমন একটি প্রশ্ন রয়েছে যার উত্তর হয়তো আমাদের সকলকে ভালো লাগতে পারে। আ এবং বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন। আ যদিও এর আগেও হয়তো আলোচনা হয়েছিল, অনেকে প্রশ্ন করেছিল। কিন্তু তারপরও আমরা প্রশ্নটা আবারও এখানে দেখাচ্ছি। কারণটি হচ্ছে যে এই বিষয়ে মানুষের প্রচুর জানবার আগ্রহ রয়েছে। সেই প্রশ্নটি হচ্ছে শরাফত হোসেন লিখেছেন, স্যার ৬ লেয়ার আইডিয়ারে করতে বলেছে। তার মধ্যে কোন কোম্পানি মার্ক লেভেলে ৩ লেয়ারের জায়গায় কম লেয়ার করে, তাহলে কোনো অসুবিধা আছে কিনা? এ বিষয়ে স্যার কিছু বলবেন। আমরা দুই ভাগে ভাগ করি বিষয়টাকে, অসুবিধা আছে কিনা, সুবিধা আছে কিনা, দুটোই আমরা চিন্তা করি। কোনো কাজেরই সুবিধাও থাকে, অসুবিধাও থাকে। তাহলে আমরা দুই অর্থেই ব্যবহার করব। প্রথমত আমরা দেখি যে এক সীমাহীন লেয়ারের আমরা ব্যবসা করতাম। এক কোম্পানি করে ৫-এ, আরেক কোম্পানি করে ৬-এ, ৭-এ, ৮-এ, ৯-এ, ১০-এ, ১১, ১২, মানে এর কোনো সীমা নেই। এখন বীমা কোম্পানির যারা অথরিটি এবং বীমা কোম্পানির যারা পরিচালক বা উদ্যোক্তা বা ব্যবস্থাপক, তারা সবাই মনে করছেন যে এই এতগুলো লেয়ারে কাজ করলে আমাদের কাজের গতি মান সম্পন্ন হবে না। আমি একটা উদাহরণ দেই। মনে করেন ওই যে একজনের কানে কানে একজন যদি কথা বলেন, সে আজ যখন আরেকজনের কাছে কথা বলে, সেই যখন আরেকজনের কাছে কথা বলে, তাহলে দেখা যাবে যে প্রথমে যে কথা বলেছিল, যে বক্তাটা বলেছিল যে আমি আজকে একটা বাঘ দেখিয়াছি, তখন দেখা যাবে যে গতকাল করিম সাহেব একটা বাঘ মারিয়াছিল, শেষে যে শুনবে সে এটা বলবে। তো এই যে কথার যে বিপর্যয় ঘটে যায়, আপনার যত লেয়ার হবে আপনার সুপারভিশনে তত সমস্যার সৃষ্টি হবে। সঠিক কথাটা সঠিক জায়গায় পৌঁছবে না, আপনি ভালো লোক পাবেন না। আর একটা হচ্ছে লেয়ারের সমস্যা, যে আপনি যখন মনে করেন যে ১ নম্বরে আছেন, ১১ নম্বরে কিংবা ১০ নম্বরে আছেন, আপনি তার আপনার চাইতে কম মানের লোক ৯ নম্বরে নিয়োগ করবেন। ৯ নম্বরে যিনি আছেন তিনি ৮ নম্বরে নিয়োগ করবেন তার চাইতে কম মানের লোক। তাহলে আস্তে 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 দেখা যাচ্ছে যে এজেন্ট এসে গিয়ে সর্বনিম্ন মানের লোককেই আমরা এজেন্ট বানাচ্ছি। তাহলে কি হবে? মানুষের কাছে যারা যাচ্ছে, মানুষকে যারা বীমার কথা বলছে, মানুষকে যারা কথা বলে বীমার প্রতি আকৃষ্ট করছে, তারাই যদি সবচেয়ে নিম্নমানের হয়, তাহলে আমাদের মর্যাদা মান কোনোটাই সফল হবে না, সুফল বয়ে আনবে না। অতএব আমরা দেখেছি আগে যে তখন যখন বাংলাদেশে যখন ১০-১১ লেবারেও কাজ করত, তখন কিন্তু মেট লাইফ কি করত? ৩ লেয়ারে কাজ করত, তাই না? তো তারা কিন্তু কখনোই করেনি। তো ৩ লেয়ারে কাজ করতে তো ইসরা কখনো বাধা দেয়নি। আগের অথরিটিও কোনো বাধা দেয়নি। আবার এখানে যে বিদেশি একটা কোম্পানি এসেছে আপনি জানেন, LIC অফ ইন্ডিয়া,
ওরা ইন্ডিয়াতেও শুধুমাত্র এজেন্টের দ্বারাই পলিসি বিক্রি করে কমিশন ভিত্তিতে। আর এজেন্টের ওপরে যারা, তারা সুপারভাইজারি পোস্টে থাকে, মনিটরিং এ থাকে, এরা আবার পেড হয় অথবা কমিশন প্লাস পেড, এবং এদেরও এক লেয়ারেও যদি কাজ করে তাতেও কোনো বাধা নেই। আপনার ওই যে, যেহেতু আমাদের ব্যবস্থাপনায় দেখা যাচ্ছে যে আমরা সুফল আনতে পারছি না, এজেন্টদেরকে মান বজায় রাখতে পারছি না, তাদেরকে সঠিক কথাটা পৌঁছাতে পারছি না, সেই জন্য লেয়ারটা যত কম হয়, কম হলে আমার মনে হয় যে ইদরা কোনো আপত্তি করেনি, কারণ অতীতেও তারা করেনি। তারা তো এক লেয়ারে ব্যবসা করতেও এলআইসি কে দিয়েছে, মেট লাইফকে দিয়েছে 3 লেয়ারে ব্যবসা করতে, এবং আমাদের দেশি কোম্পানিগুলো কিন্তু অনেকেই এরকম করে লেয়ার আগে থেকেই কমিয়েছে। কেউ আগে এইটা 6 করার আগেই অনেকেই 7 লেয়ার হয়তো 7 বছর আগে থেকে চালু করেছে, তখনও তো কোনো বাধা ছিল না। তা এখন 7-7 জায়গায় 6-6 জায়গায় 5 আপনি যদি করতে চান, আপনার ব্যবসার জন্য যেটি ভালো হবে, আপনার ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণের জন্য যেটি ভালো হবে, আপনার মান উন্নয়নের জন্য যেটি ভালো হবে, সেটা করতে কেউ বাধা দিবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চমৎকার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন। আপনাদের মনের কথাগুলো লিখে জানাতে পারেন। সেই সাথে, সাথে আপনার প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব। অনুষ্ঠানের ১৬ মিনিট হয়েছে। ৩০ মিনিট সময় অতিবাহিত হবার পরে আমরা লাইভ প্রশ্ন নিব এবং তখন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। আপনারা প্রশ্ন করতে থাকুন এবং মন্তব্য করতে থাকুন। আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগছে সেই সাথে, সাথে অনেক বেশি, বেশি শেয়ার করুন। আপনাদের যতগুলো গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের Facebook ফ্রেন্ডরা যারা আছে, মেসেঞ্জার, WhatsApp অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এই অনুষ্ঠানকে ছড়িয়ে দিন। সকলকে দেখবার সুযোগ করে দিন। এ পর্যায়ে এই যে প্রশ্নটি স্যারের কাছে করতে চাই, আমাদের পূর্বের প্রশ্ন মোর্শেদ আলম লিখেছিলেন, ব্যাংকে কোনো হিসাব খোলার পর গ্রাহক যখনই তার হিসাবটা বন্ধ করতে চাইলে ব্যাংক তার নিজের সার্ভিস চার্জ কেটে রেখে বাকি টাকা গ্রাহককে তার প্রাপ্য টাকা, লাভ বা মুনাফা সহ ফেরত দেওয়া হয়। অথচ বীমা কোম্পানিগুলো ২ বছর বা ২৪ মাসের কম জমা থাকলে লাভ থাকা তো দূরের কথা, জমাকৃত আসল টাকাও ফেরত দেওয়া হয় না। অথচ বলা হয়ে থাকে বীমা মানে ব্যাংক ও বীমা একই ক্যাটাগরির। এ বিষয়ে স্যার কিছু বলবেন। জি, প্রথমত আমি শেষ বাক্যটা দিয়ে শুরু করতে চাই। এটা একটা ভুল ধারণা যে বীমা এবং ব্যাংক একই ক্যাটাগরির। বীমা ও ব্যাংকের মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে। মিল আর অমিলগুলো যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে যে প্রশ্নটা আমাদের মনে জেগেছে যে ব্যাংক টাকা দিলেই কেটে রেখে দিয়ে দেয় আর বীমা দেয় না, কিন্তু ব্যাংক আর বীমার মধ্যে পার্থক্য কি? বীমা কোম্পানিগুলো ঝুঁকি বহন করে, ব্যাংক কোনো ঝুঁকি বহন করে না। যেমন ধরেন, ব্যাংক কোনো আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করে না। আপনি ৫০০ টাকা ব্যাংকে জমা দিয়েছেন, আপনি তুলে বন্ধ করে দিতে চাইলেন, ৫০০ সার্ভিস চার্জ কেটে আপনাকে দিয়ে দিল। আপনি মৃত্যুবরণ করলেও ৫০০ টাকা পাবেন, জীবিত থাকলেও ৫০০ টাকা পাবেন, সার্ভিস চার্জ কেটে রেখে। কিন্তু আপনি ৫০০ টাকা দিয়ে একটা কিস্তি দিয়েছেন, মনে করেন ডিপিএস এর, তাহলে তখন কিন্তু একটি কিস্তি দিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে, মৃত্যু হলে, অসুস্থ হলে, পঙ্গুত্ব বরণ করলে আপনাকে বীমা অঙ্কের যে টাকাটা আমি ১০ বছরে সঞ্চয় করতে চেয়েছি, সে ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকা, ওই একটি কিস্তি দিলেও আমি কিন্তু বীমা কোম্পানি থেকে ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা এটা দিয়ে দেব। কোন ব্যাংকে শুনেছেন যে তারা এরকম এক কিস্তি জমা দিলেই তারা তার চাইতে ১০০ গুণ, ১০ গুণ, ২০ গুণ টাকা দেয়? দিতে পারে যদি তারা বীমা করে থাকে। বীমা কোম্পানি দেবে, বীমা কোম্পানি তাদের গ্রাহকদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে, ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে দেবে। মিল কি কিছু নেই? আছে, দুটোই আর্থিক প্রতিষ্ঠান। আর দুটো প্রতিষ্ঠানে কি করে জানেন? পরের ধনে পোদ্দারি করে। দুইজনই জনগণের টাকা নেয়, নিয়ে সেটাকে জমা রাখে। তাহলে আমরা সঞ্চয় সংগ্রহ করি, এটা সঠিক,
কিন্তু ব্যাংক শুধু সঞ্চয় দেয়, নিরাপত্তার কোনো ব্যবস্থা করে না। ব্যাংকে মানুষ, আর একটা কি, ব্যাংকে মানুষ এসে টাকা জমা দেয়, আর আমরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে পয়সা চাই যে সঞ্চয় করো। আমরা তো টাকা সেই জন্যই চাই নাকি, নিজের পকেটে খাওয়ার জন্য, নিজের পকেটে ভরার জন্য? তা তো না, আমরাও চাই তুমি সঞ্চয় করো, কিন্তু এটা হলো বাধ্যতামূলক সঞ্চয়, বিপদের দিনের জন্য সঞ্চয়, এটা কোনো ব্যয় করা যাবে না। ব্যাংকে টাকা রাখা আর ঘরে টাকা রাখা একই বিষয়। বরং ব্যাংকে টাকা রাখলে আপনি যদি কোনো কেউ ইন্টারেস্ট নাও দেয়, লাভ নাও দেয়, তবু অনেক লোক ব্যাংকে টাকা রাখবে। কেন? তার টাকাটা ওখানে নিরাপদ থাকবে। আর আমি টাকাটা আপনার নিরাপদ রাখছি আপনার বিপদের দিনে আপনাকে সাহায্য করার জন্য। তাহলে ব্যাংক আর বীমা এক নয়, এটা যদি আমাদের কাছে পরিষ্কার হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ব্যাংক কেন দেয় আর কেন দেয় না। একটা বিষয় আপনারা বোঝেন, ওই যে সবাই এসে ব্যাংকে লাইন ধরে টাকা জমা দিচ্ছে, অ্যাকাউন্ট খোলা তুলতে চাচ্ছে, আর আমরা লাইন দিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি, কিন্তু পলিসি করতে পারছি না, কেউ আমার এখানে টাকা দিচ্ছে না। তাহলে ব্যবসা সংগ্রহের ব্যয়, ওই প্রিমিয়াম কালেকশনের যে ব্যয়, এটা আমাদের বীমাতে অনেক 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 বেশি। আপনারা জানেন যে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম আনতে ১০০ টাকা আনতে ১২০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা এরকমও খরচ করে থাকে কোনো কোনো কোম্পানি, এবং আইন অনুযায়ী তো ৯৭.৫ টাকাই আপনি খরচ করতে পারেন কমিশন সহ। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকে যে প্রথম যে টাকাগুলো আসে তার অধিকাংশই ব্যয় হয়ে যায়, অধিকাংশই তামাদি হয়ে যায়। আমার বীমা কোম্পানির কাছে ওই গ্রাহকের টাকাটা আমরা প্রথম ২ বছরে কিছুই রাখতে পারি না, কোনো কোনো কোম্পানি বলতে ৩ বছর। তাহলে কি হচ্ছে, যে আমরা মানুষের কাছ থেকে টাকা আনি, এনে গচ্ছিত রাখতে পারি না। আমি যদি, একটা কোম্পানি এটা পলিসি দিল ১ লাখ টাকার প্রিমিয়াম দিল, আমি ১ লাখ টাকার মধ্যে মনে করেন যে খরচ করে ফেললাম ৯৭,৫০০ টাকা। এখন যদি আমাকে বলা হয় যে সার্ভিস চার্জ ২,৫০০ টাকা রেখে দিয়ে আমাকে ৯৭,৫০০ টাকা দেন, তো বীমা কোম্পানি কি বলবে, যে ৯৭,৫০০ টাকা তো চলে গেছে অলরেডি, আমার কাছে তো কিচ্ছু নাই, ২,৫০০ টাকা ছিল, আপনি সার্ভিস চার্জ ২,৫০০ টাকা দিবেন। তাহলে আপনি ৯৭,৫০০ টাকা দেনা রেখে আমার কাছ থেকে চলে গেলেন। তাহলে এই ৯৭,৫০০ টাকা দিতে হবে কাদের কাছে? যারা পলিসি করেছে, পলিসি চালু আছে তাদের কাছে। তার মানে আপনি ডিফল্টার। আপনাকে সাহায্য করবে যারা ভালো মানুষ, সুবোধ মানুষ, যারা সঞ্চয় করে যাচ্ছে, মানে পাস্ট পলিসি হোল্ডারদেরকে সহায়তা করছে এক্সিস্টিং পলিসি হোল্ডাররা। এটা নীতি নৈতিকতার দিক থেকে, ইনসাফের দিক থেকে সঠিক নয়। কিন্তু তার মানে এই নয় যে বীমা কোম্পানিগুলো ৯৭,৫০০ টাকাই প্রতি বছর খরচ করে, তারপরে অনেক কম করে, তারপরে অনেক কম করে। গড়ে যদি আমরা ১০ বছর ১৫ বছরের ভাগ করি যে মোট কমিশন আমরা কত দিলাম, সেখানে দেখবো যে কিন্তু ওই ১০-১৫% বেশি হচ্ছে না। যেহেতু প্রথম বছরেই আমাদের বেশি খরচ, দ্বিতীয় বছরে বেশি খরচ, সেই জন্য প্রথম ২ বছর আমরা এই টাকাটা দিতে পারি না, কারণ টাকাটা আমার কাছে নেই। আমাদের ব্যবসা সংগ্রহ করতেই এটা ব্যয় হয়ে যায়। তো সুতরাং ব্যাংক আর বীমা এক নয়। ব্যাংকের উদ্দেশ্য এবং বীমার উদ্দেশ্য একদিকে এক, আমরা দুই কোম্পানি, দুই প্রতিষ্ঠানই বলে তোমরা টাকা সঞ্চয় করো, লগ্নি করো, আর একটা মিল হচ্ছে আমরা সেই জনগণের টাকার জিম্মাদার। তো সুতরাং মিল আছে কিছু, অমিল আছে, দুটো এক নয়, কিছু মিল আছে, কিছু অমিল আছে। তো সুতরাং কেন ব্যাংক দিতে পারে আর কেন বীমা কোম্পানি দিতে পারে না, এই বিষয়টা নিজের কাছে নিজে প্রশ্ন করলেই কিন্তু উত্তরটা পাওয়া যায়। কিন্তু যেহেতু গ্রাহকরা এই কথাটাই বারবার আমাদেরকে বলে, আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, ওরা যা বলছে সেটাই বোধহয় সত্যি, সেটাই বোধহয় সঠিক। বীমা কোম্পানি কেন টাকা দিবে না, আমি টাকা দিছি, আমার টাকা কেন খেয়ে নিবে? না, খেয়ে নিচ্ছি না আমরা, আপনার জন্যই আমি সঞ্চয় করছি, এবং আপনার বিপদের দিনে আমি সাহায্য করব, যেটা ব্যাংক করবে না কোনোদিন, যদি না ব্যাংক আবার বীমা করে বীমা কোম্পানির কাছে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার আপনাকেও। অনেকের মনের মধ্যে হয়তো নানা ধরনের প্রশ্নের ঘুরপাক
খেতে পারে যারা নতুন যোগদান করেছেন বীমা পেশায়, অথবা দু একজন যদি গ্রাহক আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আবার আসতে পারে যে বীমা কোম্পানি তাহলে এত টাকা খরচ করে বা আমাদের টাকায় কি খরচ করে? আসলে আইনগতভাবেই এটি বৈধ। স্যার যে তথ্যগুলো দিয়েছেন একেবারে সঠিক তথ্য দিয়েছেন। এবং আপনাদের এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা আরো যদি জানবার থাকে আপনারা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন করতেই পারেন। সে বিষয়ে স্যার আরো আলোচনা করবে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আব্দুল রহিম লিখেছেন, বীমা আইন, বীমা নীতি ও বীমা বিধিমালা এর মধ্যে পার্থক্য কি? যদি সংক্ষিপ্তভাবে স্যার কিছু বলতেন। যে আমাদের দেশে বীমা আইন আছে, জানেন তো? বীমা নীতিমালা আছে, জানি। বীমা বিধি আছে, বীমা প্রবিধান আছে। তাহলে সবগুলোই তো মোটামুটি একটা কাছাকাছি মনে হয়, একই মনে হয়। তবে এটার প্রক্রিয়া এবং উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। যেমন বীমা আইন যদি কেউ পাশ করতে হয় তাহলে এটা আমাকে পার্লামেন্টে যেতে হবে, জাতীয় সংসদে যেতে হবে। জাতীয় সংসদের মেজরিটি ভোটে এই আইনটা প্রণয়ন হবে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করতে হবে, আমার মাঠের কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, বীমা কোম্পানির যারা উদ্যোক্তা তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, এবং তার মানে সকল স্টেক হোল্ডারদের যারা এখানে এর সঙ্গে জড়িত তাদের স্বার্থ রক্ষা করবার জন্য যদি আমরা কোনো গাইডলাইন না দিই তাহলে তারা এটা সঠিকভাবে স্বার্থ সংরক্ষণ করতে পারবে না। এবং আইন যখন একবার পার্লামেন্টে পাস করা হয়, সেই আইন পরিবর্তন করতে হলে আবার আপনাকে সংসদেই যেতে হয়। আইন সংশোধন করতে পারে একমাত্র আবার পার্লামেন্ট যে আইন পাস করেছিল। তাহলে আইনের বিধানগুলো এমন করে তৈরি করা হয় যেটা ওভারঅল গাইডলাইন দিয়েছে, এবং এটার দৈনন্দিন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেন এর সংশোধন খুব বেশি করতে না হয়। না হলে এটা আবার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যাবে। আপনি জানেন যে বিল আনতে হয়, বিলের উপরে নানান আলোচনা হয়, তারপরে সেটা আবার ভোটারদের কাছে যে দিতে হয় বা স্পেশাল কমিটির কাছে দিতে হয়, কমিটির মতামত চাওয়া হয়। তো সুতরাং আইন পাশ করাটা একটা প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু আইন ভাঙা যাবে না, ভঙ্গুর নয়, আইন লঙ্ঘন করা যাবে না। এরপরে আসছে যে বীমা আইন যেহেতু এরকম সমস্যা, তাহলে আমরা কিছু কিছু জিনিস বিধির দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি, বিধির দ্বারা করতে পারি। এটাকে ইংরেজিতে বলা হয় রুল। তবে এই রুল বা বিধি যেটা তৈরি করবে এটা পার্লামেন্টে যেতে হবে না, কিন্তু সরকারের কাছে যেতে হবে। সেই সরকারের মন্ত্রণালয়, মন্ত্রণালয় যদি মনে করে আইন মন্ত্রণালয়ের কাছে যাবে। তো সুতরাং এখানে পার্লামেন্টে পেশ করার যে দীর্ঘ প্রক্রিয়া সেটা নয়, কিন্তু সরকার একটা বিধি তৈরি করতে পারে। যেমন তাকাফুল আইনের জন্য তাকাফুল আইন করা হয়নি, বলা হচ্ছে যে তাকাফুল বিধি তৈরি করতে হবে। ঠিক তেমনি অনেক বিষয় আছে, সলভেন্সি মার্জিন, অ্যাকাউন্টিং কি হবে, এগুলোর জন্য রেগুলেশন তৈরি করতে হবে। কোথাও রুল করবে সরকার, আর রেগুলেশনটা করবে কে? রেগুলেশন করতে পারবে আমাদের ইদরা নিজেরাই করতে পারে। তবে এটা একসময় ছিল যে এই প্রবিধানটা ইদরাই করতে পারবে, পরবর্তীকালে সংশোধন আকারে এটারও সরকারের অনুমোদন নিতে হবে, এরকম একটা বিধান হয়েছে। আর 2014 সালে জাতীয় বীমা নীতি নামে আমরা একটা করেছি নীতিমালা। সেই নীতিমালার লক্ষ্য হচ্ছে যে এই বীমা শিল্পকে যদি আমরা আমাদের দেশের সকল মানুষের উপকারে আনতে পারি, সকল মানুষ যেন বীমার আওতায় আসতে পারে, বীমা শিল্পের দ্বারা যেন জাতীয় অর্থনীতিতে একটা কল্যাণময়ী ভূমিকা রাখতে পারে, জিডিপিতে যেন বীমার ভূমিকা অনেক বেশি থাকে, এই উদ্দেশ্যে একটা লং টার্ম গাইডলাইন, এটাকে বলছি আমরা নীতিমালা। সেখানে কি করা হয়েছে, আমরা সেই নীতিমালার প্রণয়নের সময় যেমন আমি ছিলাম বা আমার অংশগ্রহণ ছিল, ঠিক তেমনি আইন তৈরি করার সময় আমি ছিলাম, কোনো কোনো বিধি প্রবিধানের ক্ষেত্রেও আমার সম্পৃক্ততা আছে। তবে নীতিমালার উদ্দেশ্য হচ্ছে, যেমন যে বীমা নীতিমালা করা হয়েছে, আপনি অনেক চিফ এক্সিকিউটিভদের কাছে যান, তারা সবাই বলবেন যে আমাদের সকল সমস্যার সমাধান হতে পারে যদি শুধু বীমা নীতিমালাটাই আমরা এখানে সব হুবহু অনুসরণ করতে পারি। কারণ এই বীমা নীতিমালাতে আমরা অনেকগুলো সমস্যার কথা বলেছি, সমস্যার কারণের কথা বলেছি,
সমস্যাগুলো দূর করতে হবে কি করে সেটা বলেছি, এবং একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছি যে এইটার জন্য এ দায়ী, এটার জন্য এ দায়ী, এটার জন্য এরা করবে। যেমন সরকার কোনটা করবে, ইদরা কোনটা করবে, অ্যাসোসিয়েশন কোনটা করবে, বীমা কোম্পানিগুলো কি করে করবে, প্রফেশনাল যারা আছে তারা কি কাজ করবে। এবং উদ্দেশ্য ছিল আমাদের 2014 সালে যে 2021 সালের মধ্যে আমরা বীমার কন্ট্রিবিউশন জাতীয় অর্থনীতিতে 4% নিয়ে যাব। কখন করেছিলাম প্রস্তাব? যখন আমার ছিল 1%-এর কিছু কম, 0.9 or something like that। এরপরে এই 21 সালে এসে দেখছি যে আমার জাতীয় অর্থনীতিতে বীমার অবদান 4% কেন, 1%ও করতে পারিনি, বরং 0.5%-এ নেমে এসেছে। তো সুতরাং আইন, বিধি, বিধান, নীতিমালা যাই বলি না কেন, এগুলো কাগজে কলমে যত সুন্দর হোক, আমরা যদি ওই যে প্রথমে বলেছিলাম কি মানুষ দরকার আগে, মানুষকেই এই নীতিমালাগুলো, বিধিমালাগুলো, আমাদের আগের অর্থমন্ত্রী কিন্তু প্রায় বলতেন যে বিমান আইন খুবই সুন্দর আইন হয়েছে, আইন হলো, বিধি কিন্তু এখনো, বিধি বিধান এখনো 50টার জায়গায় হয়তো 25টি হয়েছে, 25টি এখনো হয়নি। তো যার ফলে বীমা আইনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আমরা নীতিমালার দ্বারা যেভাবে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি, এবং তারপরে যদি বিধি প্রবিধানগুলো তৈরি করে সেটাকে যদি আমরা মানতে পারতাম, তাহলে বীমা শিল্প অবশ্যই 4% না হলে 2%, 3%-এ যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পেতাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি চমৎকারভাবে এই ব্যাখ্যাটি দিয়েছেন। হয়তো অনেকেই উপকৃত হয়েছেন, অনেকে কেউ না বুঝে থাকলেও যারা পুরনো আছেন তাদের চিন্তার খোরাক হয়েছে, এবং সেই সাথে আরো চিন্তার খোরাক হয়েছে। আমরা ভালো করতে চেয়েছি, ভালো করতে চাচ্ছি, কিন্তু ব্যবসা কেন কমছে, জিডিপিতে কেন অবদান কমছে? আসলে আমাদের ভাববার বিষয়। যারা বীমা পেশাজীবীরা রয়েছে, বীমা শিল্প সংশ্লিষ্ট যারা রয়েছে, তাদেরকেই এগিয়ে আসতে হবে শিল্পের অবদানের জন্য। এই পর্যায়ে এমন একটি প্রশ্ন স্যার আমি নিয়ে আসতে চাই, যে প্রশ্নটি কয়েকদিন আগেই একটি গেজেটের মাধ্যমে যখন প্রকাশিত হয়েছে, তারপর থেকেই ফেসবুকে এটি তুমুল ঝড় উঠেছে। অনেক মানুষ মন্তব্য করছে, যে যার মতো করে লেখালেখি করছে, আমাদের ইন্স্যুরেন্স বিডি গ্রুপে লিখছে, বিআইডিএস সোসাইটির কাছে আহ্বান করছে, অ্যাসোসিয়েশনে অনেকে বলার কথা বলছেন, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছে। তো আসলে আপনার কাছ থেকে এটা একটু আশার আলো আমরা দেখবো বা গাইডলাইন চাইবো। এখানে একজন সুমন মিয়া নামে লিখেছিলেন, কিন্তু এখন লাইভেও অনেকে কমেন্ট করেছেন। তিনি লিখেছিলেন যে, "স্যার, বীমা এজেন্ট লাইসেন্স ফি ৳১৫০০ করা কতটা যৌক্তিক? একদিকে বীমা এজেন্ট পাওয়া যায় না, অন্যদিকে জুলুম। এ বিষয়ে আপনার মতামত জানলে ভালো হতো।" আবার লাইভে এখানে প্রশ্ন করেছেন যে, "লাইসেন্স ফি ৳১৫০০ হচ্ছে, ইহা কি সঠিক?" আচ্ছা। তার মনে সন্দেহ রয়েছে আসলে হবে কিনা। আবার অন্যজন লিখেছেন, লাইসেন্স ফি ৳২৫০০ আ কবে থেকে চালু হবে? মানে এ এটা তুমি নিয়ে কি নানা ক্ষোভে, ধরনের কৌতূহল রয়েছে, নানাবিধ আলোচনা। জি স্যার। আ আচ্ছা ঠিক আছে, আবার অনেকে স্যার ফেসবুকে এমনও লিখেছে, আমি দেখেছি আমাদের বিআইডি সোসাইটিতে লিখেছে যে ৳২১০ থেকে ৳১৫০০, মানে ৭০০% বেড়েছে। তো বৃদ্ধি করার তো ৫০%, ১০০% না হয় হতে পারে। কিন্তু ৭০০% কিভাবে হয়? এ নিয়েও অনেকে লেখালেখি করছে। ওভারঅল স্যার আপনার কাছ থেকে এই মূল্যবান একটা মতামত আশা করছি স্যার। আসলে আমার মতামতে তো আর এই বিধিমালা যারা করছেন, এই নীতি যারা করছেন, এই প্রজ্ঞাপন যারা করছেন, তারা আমার কথাই তো আর এটা পরিবর্তন করবেন না। আমরা প্রথমে দেখব এভাবে যে এই বৃদ্ধি করলে আমাদের কি লাভ, আর বৃদ্ধি না করলে আমাদের কি ক্ষতি। এভাবেই দেখি। আপনি বলছেন না যে কেউ সমর্থন করছেন, কেউ সমর্থন করছেন না। আরেকজন বলছেন কেন ১,৫০০ টাকা, এটা ২,৫০০ নয় কেন? এখন উনি কি সত্যি বলছেন না ক্ষোভে বলছেন? তাও আমি বুঝি নাই। তো ১,৫০০ নয়, আরেকজন তো হতে বলতে পারে পারেন যে ১,৫০০ কেন, একবারে ১৫,০০০ করে ফেললেও তো হতো। আরেকজন আমি স্যার এই বলি যে এখানে কমেন্ট করেছে স্যার, মাসুদ সোহেল লিখেছেন, তো স্যার এজেন্ট ফি ৳১৫০০ নির্ধারণ করা হয়েছে। এই ব্যাপারে আলোচনা করলে উপকৃত হতাম। মানে সবাই এই বিষয়ে খুবই জানতে আগ্রহী এই স্যার। বিষয়ে। আচ্ছা, করা যে হয়েছে এটা সার্কুলার তো হয়ে গেছে বোধহয়, তাই না? জি, সার্কুলার তো হয়েছে। এবং সার্কুলার হয়েছে আপনারা স্যার। এই জেনেছেন মাস থেকেই সার্কুলার হয়ে গেছে। এক্সাক্টলি। এখন করার আগে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন বা প্রজ্ঞাপন
করার আগে আমি বিশ্বাস করি যে ইদ্রার লোকেরা এটা নিয়ে আলোচনা করেছেন। কোথায় আলোচনা করেছেন? হয় প্রত্যেক কোম্পানির সঙ্গে হয়তো করেননি, কিন্তু অ্যাসোসিয়েশনে নিশ্চয়ই করা হয়েছে আমার ধারণা। কারণ সাধারণত এই বিষয়গুলো আলোচনা না করে ইদ্রা যায় না। এই প্রস্তাবটা যে আজকে হঠাৎ করে প্রজ্ঞাপিত হলো আর আমরা জানলাম তা তো নয়, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে যে বাড়তে পারে এবং এরকম কত বাড়তে পারে এরকম ধারণা আমাদের কাছে এসেছিল। আজকে যারা হঠাৎ করে রিয়্যাক্ট করছেন যে কেন বাড়লো এত, বা এর চেয়ে বেশি বাড়লো না কেন, আমি জানি না যে তখন ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো, অ্যাসোসিয়েশন এবং যারা মাঠে কাজ করেন তাদের কাছ থেকে কোনো রকম পরামর্শ কোম্পানির কাছে, অ্যাসোসিয়েশনের কাছে, ইদ্রার কাছে দেওয়া হয়েছিল কিনা এটা আমি সঠিক জানি না। তবে এরা যে বাড়াবে এটা কিন্তু অনেকেই জানতেন, কারণ এটা নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় যে খসড়া কোনো নীতিমালা বা প্রজ্ঞাপন এটা একটা নিয়ে আলোচনা হয়েছে। এখন লাভটা কি আর ক্ষতিটা কি? আমরা সব জিনিসেরই দাম বাড়ছে, অতএব এটাও বাড়বে, এটা সঠিক, তাই না? একটা জিনিস আমরা ধরে নিচ্ছি প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, কিন্তু ওই যে একজন আপনি কথাটা বলছিলেন যে 200 টাকা 210 থেকে 310 নয় কেন, 410 নয় কেন, 1510 নয় কেন, 1500 করা হলো কেন? এটা ফ্রি টাকার এবং দিতে হচ্ছে একবারে। আমি একান্ত ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই এজেন্সি ফিটা লাইফের জন্য একরকম, নন লাইফের জন্য আরেক রকম করা যায়। একইভাবে উভয়ই এজেন্ট, সত্য কথা, কিন্তু সবারই কাজের এবং কমিশন, ওদের কমিশন 15%, আপনাদের হয়তো 22%, আমি কথার কথা বলি এজেন্টের, তাই না? বা 20%-এর বেশি আপনাদের বেশি, কিন্তু আপনি কমিশন একটা প্রোডাক্ট বিক্রি করে কত পান? আর নন লাইফ ইন্স্যুরেন্সের যদি একটা পলিসি সেল হয়, সেটা যদি সর্বনিম্ন মানেরও হয় বা অল্প মূল্যের হয়, বিমা অঙ্ক যদি 50 লাখ হয়, 1 কোটি টাকা হয়, তাহলে 15%-এ কত আসে? আর আপনার আপনার প্রিমিয়াম যদি 50,000 হয়, 10,000 হয়, তাহলে এজেন্ট কত পায়? তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। আর একটা হতে পারে যে পে অ্যাজ ইউ আর্ন, এরকম একটা প্রস্তাব হতে পারে। আপনি আজকে এজেন্ট হিসেবে যোগদান করলেন, আজকে আপনি 1500 টাকা দিয়ে হলেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে আগামী মাসেই আপনি 3,000 টাকা কমিশন বা 4,000 টাকা কমিশন পাবেন? 1500 টাকাই পাবেন কিনা এটা যদি আমরা অভিজ্ঞতা থেকে দেখি যে এজেন্টরা মাসে কত আয় করে, আপনারা প্রত্যেকের কোম্পানিতে আপনারা দেখেন যে গড়ে একটা এজেন্টের মাসিক আয় কত। আমি জানি যে অনেক এজেন্ট তারা হয়তো অন্য কাজ করতে পারেন, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, মানে আমি একটা বলতে আমার লজ্জা লাগছে, অসুবিধা হচ্ছে আপনাদের জন্য, যে একটা কাজের বুয়াকে আমরা যে বেতন দেই, একটা এজেন্ট হয়তো মাসে সেই আয় করে না, কিন্তু তার করার সম্ভাবনা আছে, আকাশচুম্বী সম্ভাবনা আছে। একটা এজেন্ট 1 লক্ষ নয় 5 লক্ষ টাকাও মাসে আয় করতে পারে। ইট ইজ পসিবল। বাট যখন পারবে তখন আমরা আস্তে আস্তে বাড়াই। প্রথম বছরে তুমি এত দাও, দ্বিতীয় বছরে এটাকে আমার রিনিউ করি আমরা, বা ফিটাকে বাড়াই প্রোগ্রেসিভ হারে, বা আমার আয়ের সঙ্গে ব্যয়ের একটা তুলনা করেও করতে পারি। তার মানে যে বেশি আয় করবে সে বেশি দিক। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তাই, হয়তো যারা বেশি আয় করে প্রোগ্রেসিভ হারে তাদের কাছে আমরা চার্জ করি বেশি, তাই না? যে প্রথম 3 লাখের জন্য 5%, তারপরের জন্য 10%, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, এভাবে যত আয় বেশি হবে আপনি বড় টাকার উপরে বেশি দিবেন। তো এই প্রোগ্রেসিভ হারেও হয়তো একটা বাড়ানোর চিন্তা করা যেতে পারে, একবারে না বেরিয়ে। আর 2 শ্রেণীর জন্য 2 রকম করা যেতে পারে। আবার এখানে প্রস্তাব আমরা দিতে পারি ক্ষুদ্র বীমার জন্য ক্ষুদ্র কমিশন দেওয়া যেতে পারে, বা বেশি কমিশন দেওয়া যেতে পারে, কারণ ক্ষুদ্র বীমার টাকা আনতে আসে। মোটামুটি একটা রেশনাল পয়েন্ট অফ ভিউ এটা চিন্তা করতে হবে কোনটা যুক্তিযুক্ত। আমাদের ওই যে এখন বাস ভাড়া বাড়ানো হয়েছে না,
সবাই চিৎকার করছে। তো এইটাও তো ঠিক তাই, এটা জনগণকে দিতে হচ্ছে। জনগণ বলছে আমরা এত দেব না, ছাত্ররা বলছে আমরা অর্ধেক দিব, অতীতে আমরা অর্ধেক দিয়েছি, বাস মালিকরা বলছে যে না আমরা দেব না, আমাদের অনেক খরচ আছে। কিছু আছে দৃশ্যমান খরচ, কিছু আছে অদৃশ্যমান খরচ, তাই না? তাদের যুক্তি হচ্ছে তারা দেবে না। বিআরটিসি সরকারি প্রতিষ্ঠান বলছে আমরা দেব, তাই না? কারণ বাস মালিক তো লাভ করতে চায়, এবং কত লাভ করতে চায়? যত পারে তত। আর জি স্যার। সরকারি সংস্থা লাভ না করলেও লোকসান যেন না করে, অন্তত সরকার এইটুকু চাইবে। তো দৃষ্টিভঙ্গির তফাৎ। তো আমরা যখন কোনো কিছু বৃদ্ধি করব, ওই পরিবহন ভাড়ার ক্ষেত্রে একটা বাণী আছে, একটা ফর্মুলা আছে, যে আমরা চার্জটা ওটাই করব হোয়াট দি ট্রাফিক ক্যান বেয়ার। মানে যাত্রী যেটা দিতে পারে সেই পরিমাণই আমাকে ভাড়া চার্জ করতে হবে। যাত্রী যদি দিতে না পারে তাহলে ওই পরিমাণ চার্জ করলে আপনার কাছে কেউ যাত্রী যাবে না। সেই এখন বিমানের ভাড়া 4,000 টাকা, 5,000 টাকা, কক্সবাজার গেলে, চিটাগংতে গেলে। এখন আমি যদি 40,000 টাকা করে তারা, তাহলে ওখানে আর যাত্রী পাবে না। ঠিক তেমনি রেলের ভাড়া যদি এখন 200 টাকা হয় এবং বাসের ভাড়া যদি 400 টাকা হয়, তাহলে রেলওয়ালারা চিন্তা করতে পারে যে আমাদের ভাড়াটা আরেকটু বাড়াতে পারি। তাহলে ভাড়া বাড়াবো কি বাড়াবো না, এটা নির্ভর করবে যারা এটা ভোগ করবে, যারা এটা দেবে, তাদের এই ক্ষমতাটা আছে কিনা। তো আমাদেরকে এটা বিশ্লেষণ করতে হবে, বিচার করতে হবে যে এজেন্টদের এই টাকাটা দেওয়ার ক্ষমতা আছে কি নেই। আমরা অধিকাংশ ক্ষেত্রে প্র্যাকটিসে কি জানি, যে যারা এমপ্লয়ার অফ এজেন্ট, তারাই কিন্তু এজেন্টের ফি দিয়ে তাদেরকে নিয়োগ করায়। অধিকাংশ ক্ষেত্রেই তারাই নিয়োগ করে লোক, বলে যে ঠিক আছে তোমাকে এখন ফি দেওয়া লাগবে না, কারণ কেউ ফি দিয়ে 200 টাকা দিয়েও কেউ আসতে চায় না, বলে বাকিতে দিব, পরে দিয়ে দেব। তখন ওই বাকিতেও তারা কিন্তু এজেন্ট নিয়োগ হয়। এখন 200 টাকা দিয়ে একজন এমপ্লয়ার অফ এজেন্ট 6টা এজেন্ট নিয়োগ করতে পারতো বা 7টা নিয়োগ করতে পারতো। এখন তো সে একটার বেশি পারবে না। সে কতজনকে 1500 টাকা করে দিয়ে এজেন্ট নিয়োগ করবে? এমপ্লয়ার এজেন্ট কি সেই পরিমাণ আয় করে? তাহলে আমার মনে হয় যে বিষয়টি আবার বিচার বিশ্লেষণ করা দরকার। এবং হোয়াট দি ট্রাফিক ক্যান বিয়ার, মানে আমরা যাত্রীরা বা আমরা কর্মীরা কত টাকা দিতে আসলেই সমর্থ, আমাদের সামর্থ্যের কথা বিবেচনা করেই এই হারটা নির্ধারণ করা উচিত। এবং এটা প্রোগ্রেসিভ হারে বাড়ানো পারলে আমার মনে হয় না যে যারা বেশি আয় করেন তারা বেশি দিতে রাজি হবেন না, পরবর্তীকালে দিতে রাজি হবেন না যখন তারা আয় করবেন। তো আমার মনে হয় যে এটা বিশ্লেষণ করা দরকার। কোম্পানিগুলোর এটা নিয়ে ভূমিকা থাকা উচিত, একটা ঐক্যমত্যে আসা উচিত, অ্যাসোসিয়েশনের একটা ঐক্যমত্যে আসা উচিত। এবং বীমা কোম্পানির যারা ভুক্তভোগী, যারা এজেন্ট হতে চান, এজেন্ট আছেন, তাদেরও এটা বিষয়টা বিবেচনা করতে হবে যে এটা বৃদ্ধি তো অবশ্যই করতে হবে, তবে কখন, কতটুকু এবং কি প্রক্রিয়ায়, এই 3টে বিষয়ে একটা ঐক্যমত্য আসলে আমার মনে হয় যে বিষয়টার একটা সুন্দর সমাধান পাওয়া যাবে। যে অসংখ্য ধন্যবাদ স্যার। সমসাময়িক বিষয়ে চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন। এবারে আমরা সরাসরি লাইভ প্রশ্ন থেকে আমরা উত্তর শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা আপনারা প্রশ্ন করেছেন, আজকে অনেক প্রশ্ন এসেছে। প্রতিটা পর্বের মতোই হয়তো আজকে অনেকগুলো প্রশ্ন থেকে যাবে। যা সময়ের কারণে হয়তো দেওয়া সম্ভব হবে না। তবে আপনারা নিরাশ হবেন না। আমরা এই পর্বে না হলেও হয়তো পরবর্তী পর্বে দিব। আমরা শুরু থেকে যারা আগে প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলোই আগে আমরা দেওয়ার চেষ্টা করব। সেই প্রশ্নগুলোই আগে দেখাচ্ছি। এবং যারা পরে প্রশ্ন করেছেন, স্বাভাবিকভাবেই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার প্রশ্নটা চলে আসে স্যারের উত্তর দিতে, দিতে, তাহলে হয়তো আপনার উত্তরটা পেতে পারেন, অথবা আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এই কারণে আমি বলব যে ছোট্ট একটা টিপস, যারা বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি নিয়মিত দেখেন, তারা অনুষ্ঠানের শুরুতে যুক্ত হবেন এবং শুরুতে প্রশ্ন করবেন। যদি আপনারা একেবারে শুরুতে ৮টার সময় যদি যুক্ত থাকেন, প্রথম প্রশ্নটি যদি আপনার হয়, তাহলে প্রায়োরিটি বেসিসে আপনার উত্তরটা পাওয়ার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি। আর যারা পরে যুক্ত হচ্ছেন, মনে করছেন যে ঠিক আছে দেখি যুক্ত হব, তারা পরে প্রশ্ন করলে তাদের প্রশ্নটা কিন্তু সেদিন আর হয়তো দেওয়া সম্ভব হয় না। তো এবার একটা সেলস এর প্রশ্ন এখানে এসেছে স্যার। আমাদের এমডি রানা মিয়া লিখেছেন, বীমা ফাইল করে শেষে টাকা উঠাতে বেশিরভাগ আমি ব্যর্থ হই, কিভাবে ক্লোজিং করব? যদি স্যার একটু সেলস টিপস আরে দিয়ে দেন। আপনি একটু ব্যাখ্যা করেন যে মূল বিষয়টা কি জানতে চাচ্ছেন উনি। একটা হচ্ছে ক্লোজিং মূল করব, বিষয়টা স্যার জানতে চাচ্ছিল আর সেলস এর ফাইল করে ক্লোজিং মানে কি? টেকনিক। বীমা
বীমা ফাইল করে অর্থ কি? স্যার মানে প্রপোজাল ফর্ম সে রেডি করেছেন কিন্তু আচ্ছা, গ্রাহকের টাকা নিতে পারছেন না। পাচ্ছেন না। জি, জি স্যার। এই প্রশ্নটার উত্তর আমরা প্রায় দিয়ে থাকি। বীমা বিক্রয়ের কৌশল এরকম নিয়ে আমরা এজেন্টদের যে ট্রেনিং তৈরি করি, সেখানে আমরা বলে থাকি যে বীমা বিক্রয়ের জন্য কিছু কলা, কৌশল, নীতি এগুলা আমাদেরকে পালন করতে হয়। তো বীমার উদ্দেশ্যই হলো মানুষকে যেন প্রিমিয়াম দেয় সেই পর্যায়ে নিয়ে যাওয়া। আমি গত কয়েকদিন আগেই একটা প্রশ্নে বলছিলাম যে এরকম হয় অনেক সময় যে ছেলে আর মেয়ের বিয়ে হবে, মেয়ের পক্ষ থেকে বলা, ছেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের ছেলেকে কিন্তু একটা গাড়ি দিতে হবে, একটা বাড়ি দিতে হবে, একটা ব্যাংক ব্যালেন্স এত লাগবে, টিভি লাগবে, ফ্রিজ লাগবে। তো মেয়ের বাবা বলছে যে আমি সবই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সম্মতি দিচ্ছে, ঠিক আছে যাই প্রস্তাব করছে। কিন্তু পরে বললো যে আপনাদের তো সব প্রস্তাবই শুনলাম, আমার একটি মাত্র প্রস্তাব আপনাদেরকে শুনতে হবে। তো বলছে কি বলেন? তো বলছে যে আমি কিন্তু কিছুই দিতে পারবো না। তো বীমা কোম্পানির কাছে আপনি বীমার গ্রাহকের কাছে গেলেন, তাকে সব বুঝালেন বীমা কি করে উপকার করে, কি করে আপনার সমস্যার সমাধান করে, বীমার দ্বারা আপনি কিভাবে উপকৃত হবেন, বীমার দ্বারা আপনার ছেলেমেয়েরা কিভাবে উপকৃত হবে, সব বুঝালেন। বীমার কিস্তি কিভাবে দিতে হয়, তারপরে এটা আমরা সার্ভাইভাল বেনিফিট পেতে পারেন, আপনি মৃত্যু পেতে পারেন, রাইডারের জন্য ডাবল ইন্ডেমনিটি হবে অ্যাক্সিডেন্ট হলে, সব বুঝালেন। তারপরে যখন বললেন যে তাহলে একবার প্রস্তাবপত্র আপনি সই করে দেন, বলে ঠিক আছে বাবা আমি একটু চিন্তা করে দেখি। তখন সে সময় চায়। তার মানে কি এখনো পর্যন্ত সে কনভিন্সড হয়নি বীমার প্রতি। তাহলে ও যে হলো না, বীমা তাকে আমি বোঝাতে পারলাম না, এটা আমাকে বুঝতে হবে যে নিশ্চয়ই তার মনের মধ্যে এখনো কোনো দ্বিধা, দ্বন্দ্ব, তাই না, উদ্বেগ, দুশ্চিন্তা কিছু কাজ করছে। মানে হি ইজ নট ফুললি কনভিন্সড। আমরা বীমা গ্রাহককে, সম্ভাব্য গ্রাহককে মনে করব তিনি যখন পয়সা দিতে পারবেন এটা চিন্তা করবেন, এবং বীমাটা এখনই করা প্রয়োজন, এটার জন্য আর সময় ক্ষেপণ করা যাবে না। কারণ ঝুঁকি আমাদের ঘাড়ে সব সময়ের জন্য রয়েছে। যে নিঃশ্বাসটা ত্যাগ করছি ওটা না নিতে পারলেই আমার মৃত্যুবরণ করব। তাহলে কয়দিন পরে কি আপনার মৃত্যু হবে না, আপনি কালকেই মারা যাবেন না, এটা তারা এখনো বোঝে নাই। বুঝতে হবে যে ঝুঁকি আছে এবং যে কোনো মুহূর্তে আমি ঝুঁকির মুখে পড়তে পারি, এবং সবচাইতে বেশি ঝুঁকি হলো আমার মৃত্যুর ঝুঁকি। এটা বলে কয়ে আসে না, এটা বয়স ভেদে আসে না, এটা আর্থিক অবস্থান ভেদে আসে না, যে কোনো সময় যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমরা সব বুঝাবো এবং তাকে আমরা আকৃষ্ট করব, এবং তাকে এই চিন্তা, এই সিদ্ধান্ত নিতে সহায়ক হবে যে বীমা প্রয়োজন এবং এখনই প্রয়োজন। আমি এখনই পয়সা দেব, কারণ আমি জানি না যে আগামী মুহূর্তে আমার জন্য কি অপেক্ষা করছে, আগামী কাল আমার জন্য কি অপেক্ষা করছে, আগামী সপ্তাহ আমার জন্য কি অপেক্ষা করছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রশিক্ষিত যত হব যে বীমা গ্রাহকের কাছে কি তথ্য আমরা দিলে, কিভাবে দিলে, কোন উপায়ে তাকে সিদ্ধান্ত নিতে আমাকে খালি সহায়তা করতে হবে। সিদ্ধান্তটা কি? বীমা আমার প্রয়োজন, আমার পরিবারের জন্য প্রয়োজন, আমার ইহকালের জন্য প্রয়োজন, পরকালের জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, দশের জন্য প্রয়োজন, এবং এখানে আমার কন্ট্রিবিউট করা উচিত। আমি ভালো কাজে কি করছি? পরস্পরের সহযোগিতা করছি, যেটা কোরআন শরীফের সূরা মাইদাতে বলা হয়েছে। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। তো এখন বীমা কোম্পানির যারা সম্ভাব্য গ্রাহক তাকে বলতে হবে যে আমরা একটা ভালো কাজ করছি, আপনার সহযোগিতা চাই, আপনাকে ইমিডিয়েটলি এখন থেকেই আপনি সহায়তা করেন, এর দ্বারা আপনি উপকৃত হবেন এবং দেশের সাধারণ মানুষ সবাই উপকৃত হবে। তো সুতরাং এই যে বীমার বিষয়গুলো নিয়ে আমরা যত বেশি জানবো, যত বেশি বুঝবো এবং যত বেশি সুন্দর করে মানুষকে বোঝাতে পারবো, তখনই আপনার ক্লোজিং করতে আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। একজনের প্রশ্ন থেকেই যারা বিক্রয় কর্মীরা রয়েছেন সকলেই হয়তো উপকৃত হয়েছেন স্যারের মূল্যবান পরামর্শের মাধ্যমে। প্রিয় দর্শক আপনারা যারা প্রশ্ন করছেন আমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি যে আপনারা এত বেশি ব্যাখ্যা করেছেন যে
প্রশ্নটি আমি দেখালে পুরো স্ক্রিন ভরে যাবে। এত বেশি লিখলে আসলে মূল কথাটাই এখানে বোঝা মুশকিল হয়ে যায় এবং দেখতেও খারাপ লাগে। প্রশ্ন করবার ক্ষেত্রে আপনার সংক্ষিপ্তভাবে শুধুমাত্র আপনি কি জানতে চাচ্ছেন টু দি পয়েন্টে সেটি যদি উল্লেখ করেন, সেক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া বা স্ক্রিনে দেখানোর সুবিধা হবে। তবে মাঝামাঝি সাইজের একটি প্রশ্ন আছে যেটি স্ক্রিনে দেখাচ্ছি। আরেকটা অনেক বেশি বড় ছিল যে এই কারণে আমি স্ক্রিনে দেখাইনি। ইনি লিখেছেন ফারুক হোসেন ফারুক লিখেছেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে বীমা গ্রাহকগণ সবসময় অনিশ্চয়তায় ভোগে। কেননা বেঁচে থাকলে মেয়াদ পূর্তি পাওনা পেতে সমস্যা, আবার মরে গেলেও নমিনির ভোগান্তির শেষ নেই। সেবার উদ্দেশ্যে কোম্পানি আরো সচেষ্ট হওয়া উচিত।" ওনার প্রস্তাবনা এবং আপনার মতামত চেয়েছেন স্যার। এটা তো কোনো প্রশ্ন নয়, উনি উত্তরও দিয়ে দিয়েছেন যে আমাদের সবারই চেষ্টা করা উচিত, তাই না? জি, প্রচেষ্টা নেওয়া উচিত সেবার মান বাড়ানোর ক্ষেত্রে। তো যিনি জি, প্রশ্নকারী তিনি উত্তর দিয়েছেন যে আমরা স্বীকার করতে হবে যে আমরা এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারিনি পৌঁছাতে অনেক পারেনি। দিক রাইট। থেকে। এই কাঙ্ক্ষিত মানে পৌঁছার জন্য আমাদের সবাইকে সর্বান্তঃকরণে চেষ্টা করতে হবে এবং রাইট ফ্রম দি বটম টু দি টপ অ্যান্ড দি পলিসি মেকার্স সবাইকে ভাবতে হবে যে বীমা সুবিধাটা আমরা সমস্ত মানুষের দুয়ারে পৌঁছে দিতে চাই এবং দেশকে এবং দশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বীমার অবদানকে আমরা সমুন্ন রাখতে চাই। ক্রমান্বয়ে অগ্রগতির ধাপে ধাপে গিয়ে আমরা 10% 20% পর্যন্ত জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে চাই। এটি সম্ভব। সুতরাং আপনি উত্তর দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা নেই তাহলে অবশ্যই আমরা সফল হব। ধন্যবাদ। এবারে একটি প্রশ্ন স্যার আমরা দেখাবো এবং এই প্রশ্নটি একেবারে আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ বাংলাদেশের ইসলামী বীমার ক্ষেত্রে আপনার অবদান অনস্বীকার্য এবং বাংলাদেশের বীমা শিল্পে ইসলামী বীমা আপনার হাত দিয়েই যতটা উন্নত হয়েছে, হয়তো অন্য কেউই এতটা অবদান রাখতে পারেননি। সে কারণেই ইসলামী বীমা সংক্রান্ত বা ইসলামী আয় সংক্রান্ত প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবে আপনার কাছেই প্রশ্নটা মানুষ করতে চান। তো এবারের প্রশ্নটা এরকম আমি স্ক্রিনে দেখাচ্ছি স্যার। এমডি আনসার মিয়া লিখেছেন, "ইন্স্যুরেন্সের ইনকাম ইসলামী শরীয়তে দৃষ্টিতে কতটুকু জায়েজ? দয়া করে জানালে উপকৃত হব।" আচ্ছা, ইন্স্যুরেন্সের ইনকাম, ইনকাম বলতে কি বোঝায়? ইন্স্যুরেন্স আমরা কি করি? আমরা তো আয় করি না। ইন্স্যুরেন্স করি কি আয় করার জন্য? আমরা সঞ্চয় করি। সঞ্চয়। এটা তো আয় না, আমরা সেভিংস করছি। তাহলে ইন্স্যুরেন্সের তো কোনো ইনকাম হলো না। এই সেভিংসটা করছি কার কাছে? নিজের পকেটে না, ব্যাংকে না, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। ইন্স্যুরেন্স কোম্পানি এটার আমানতদার। তারা এটা বিনিয়োগ করবে, বিনিয়োগ করে লাভের অংশ আপনাকে দেবে। আমরা কনভেনশনাল ইন্স্যুরেন্সে এটাকে বলি আমরা যে বোনাস দিচ্ছি। তাকাফুল বা ইসলামী বীমাতে এটাকে বলা হয় আমরা যে বিনিয়োগ করব সেই বিনিয়োগের একটি অংশ তোমাকে দেব লাভ, আমরা নিব একটা। তাহলে যেটা নিচ্ছেন ওটা কোনো আয় না, ওটা আপনার বিনিয়োগের কি বিনিময়ের বিনিময়ে আপনার শেয়ার অফ প্রফিট, লাভ, ইনকাম না। এটা লাভ আর ইনকাম, স্যালারিটা হলো কি ইনকাম, এটা তো ইনকাম, কমিশন ইনকাম, আয় এটা। আর একটা কি আমরা বলছি যে এখানে আমরা লভ্যাংশ পাবো। আমি টাকাটা তোমাকে দিয়েছি দুটো কারণে। আমার বিপদের দিনে তুমি সাহায্য করবা, সহযোগিতার হাত বাড়িয়ে দেবা। আমার বিপদ মানে আমি মরে গেলে, অথবা আমি যখন বৃদ্ধ হয়ে যাব, অথবা অ্যাক্সিডেন্ট হলে মারা গেলে তখন তুমি সাহায্য করবা। তাহলে এটা হচ্ছে ইন্স্যুরেন্স। মূল মেকানিজমটা হলো একটা আর্থ সামাজিক ব্যবস্থা। আর্থিক সমস্যার সমাধানের জন্য সমষ্টিগতভাবে আমরা সবাই মিলে প্রত্যেকের তরে, কথাটা আমি প্রায় বলে থাকি যে বীমা হচ্ছে সমবায়ের সেই নীতিমালাকে অনুসরণ করে যে নীতিমালাটা হলো সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। তাহলে আমরা সবাই মিলে চাঁদা দিচ্ছি, টাকা দিচ্ছি, সেই টাকাটা তোমরা বিনিয়োগ করছো, সেই টাকা থেকে একটা অংশ আমাদেরকে রেখে দিচ্ছ। যারা অল্প অল্প প্রিমিয়াম দিয়ে বা একটি প্রিমিয়াম দিয়ে মারা যাচ্ছে তাকে আমরা ওই সঞ্চয়ের টাকা থেকে দিচ্ছি। তাহলে কি করছি? আমরা সহযোগিতা করছি। তাহলে বীমা মূলত একটা সহযোগিতার চুক্তি, আর্থিক সহায়তার চুক্তি। তারপরেও আপনারা বলেছেন যে জায়েজ কি না জায়েজ। ইসলামের দৃষ্টিতে ইসলামী পণ্ডিতরা, শরিয়া পণ্ডিতরা যে কোনো আর্থিক লেনদেনকে, যে কোনো
আর্থিক লেনদেন আমি বলছি, শুধু বীমার ক্ষেত্রে না, যেখানে অর্থকরী কোনো লেনদেন হবে তারা তিনটি জিনিসকে পরিহার করে চলতে বলেছেন শরিয়ার রুলিংস অনুযায়ী, শরিয়ার গাইডলাইন অনুযায়ী, সুন্নাহ অনুসরণ করে। যে এক, যে এখানে কোনো জুয়া হবে না। যেখানে জুয়া সেখানে কোনো আর্থিক লেনদেন করা যাবে না, কারণ জুয়া নিষিদ্ধ। তাহলে বীমা যদি জুয়া না হয় তাহলে তো এখানে ইসলামের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা নয়। এবং জুয়া নয় এর পেছনে আমার সনাতন বীমা কোম্পানির লোকেরা বলে যে না, বীমা জুয়া নয়, কারণ বীমা একটা সহযোগিতামূলক চুক্তি। আর একটা বলা হয় যেখানে সুদ থাকবে না। এখন সুদ আর সুদের বিকল্প যে ব্যবস্থা আছে সেটা আমরা আগে জানতাম না। আমরা এখনো মনে করি যে ওই ইসলামী বীমা কোম্পানি বা ইসলামী ব্যাংকগুলো ঘুরাইয়া খায়, মানে সরাসরি বলে যে সুদ না, ঘুরাইয়া খায় ওরা। তো তার মানে সুদের বিকল্প কিন্তু ব্যবস্থা কিছু আছে। এটাকে আমরা ইসলামের ফিকার দৃষ্টি থেকে বলা হয় মুআমালাত, মানে লেনদেন। দৈনন্দিন জীবনে, পার্থিব জীবনে যে সমস্ত বিষয় হয় সেখানে অনেক মাসলা মাসাইল আছে, কিন্তু আমরা ওগুলো কোনোদিন ধারিনি, ওটার উপরে কোনো চর্চা হয়নি, গবেষণা হয়নি। যার ফলে তাও পুরনো যে পদ্ধতিগুলো আছে, যেমন মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, বাই মুয়াজ্জাল, ইস্তিসনা, সালাম, এগুলো হচ্ছে সুদের বিকল্প বিনিয়োগ পদ্ধতি। তো যারা সুদ পরিহার করে এরকম মুদারাবার ভিত্তিতে, মুশারাকার ভিত্তিতে, মুরাবাহার ভিত্তিতে এবং আরো যে যেগুলোর নাম বললাম, এগুলোর প্রত্যেকটার একটা প্রক্রিয়া আছে যেখানে সুদ হবে না কিন্তু বিজনেস ট্রানজাকশন করা যাবে। ইসলামী বীমাগুলো যেভাবে বিনিয়োগ করছে, ইসলামী বীমা ব্যাংকগুলো যেভাবে বিনিয়োগ করছে, ইসলামী বীমা কোম্পানিগুলো ঠিক সেইভাবেই, যেখানে সুদ নেই। যেমন স্টক মার্কেটে আমরা বিনিয়োগ করতে পারি, তাহলে স্টক মার্কেটে কোথায় করব না? যারা সুদ ভিত্তিক ব্যাংক, ইসলামী আমরা সরিয়ে করতে পারি, বিনিয়োগ করতে পারি স্টক মার্কেটে, কিন্তু কোথায় করব না? যেখানে শুয়োরের মাংস তৈরি হয়, কিংবা মদ চালান দেওয়া হয়, মদ খাওয়া হয় হোটেলে, ক্যাসিনোতে, এগুলোতে আমরা কোনো বিনিয়োগ করতে পারবো না। যেটা ইসলামে নিষিদ্ধ সেইখানে তাদের শরিয়া ভিত্তিক পদ্ধতিতে, শরিয়া অনুমোদিত খাতেই শুধুমাত্র অর্থ বিনিয়োগ করলে এখানে আর সুদ থাকবে না। এরপরে আসছে যে বিষয়টি, যে তোমাকে কোনো অস্পষ্টতা থাকবে না এখানে। অস্পষ্টতা বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আমি এই জিনিসটা কিনলাম, এর জন্য এত দাম দিলাম, এটা তো হতে পারে যে আমি বেশিও পেতে পারি, বা কি পাবো আমি জানি না। যেমন ধরুন, একটা খুব সাধারণ উদাহরণ দিই, পুকুরে অনেক মাছ আছে। এখন একজন মৎস্যজীবী যিনি মাছ বিক্রি করবেন, তাকে পুকুরের মালিক যিনি বলেন যে আমার এই পুকুরে যত মাছ আছে তুমি সব মেরে নিয়ে যাবা, আমাকে 5 লাখ টাকা দিতে হবে। ইসলাম বলবে যে এরকম কোনো চুক্তি হবে না। কেন? এটা অস্বচ্ছ। আমি তো জানি না যে মাছ কতটুকু আছে, 5,000 টাকার মাছ আছে না 50,000 টাকার মাছ আছে না 10 লাখ টাকার মাছ আছে, আমরা জানি না। তাহলে এক পক্ষ জিতবে, এক পক্ষ ঠকবে। আমরা এক পক্ষকে জেতাতেও চাই না, ঠকাতেও চাই না। মাছ পুকুর থেকে তোলো, তুলে দেখো, তারপরে দাম তোমার যেটা পছন্দ হবে তুমি নিয়ে বলবো যে হ্যাঁ এটার জন্য আমি এত টাকা দেবো, বলবো যে এত টাকা হলে আমি দেবো। ঠিক কেনা বেচার চুক্তি দেখার ভিত্তিতে। ঠিক অনেক সময় আমাদের দেশে এরকম আছে যে আম গাছে মুকুল উঠেছে, ফুল হয়েছে কেবল, তখনই তারা গাছটা বিক্রি করে দেয়। কিন্তু আমরা জানি না যে এই মুকুলের কয়টা গুটি হবে, কয়টা বড় হবে, কয়টা ঝরে যাবে, তারপরে কয়টা পাকবে, তার মধ্যে কতগুলো পচে যাবে, এগুলো জানি না। তাহলে এই অবস্থায় ওই বাগান বিক্রি করা মুকুল অবস্থায় ইসলামের দৃষ্টিতে গ্রহণীয় নয়। সুতরাং এই যে অস্পষ্টতা, যেখানে জুয়ার সৃষ্টি হতে পারে, যেখানে এক পক্ষ ঠকতে পারে এক পক্ষ জিততে পারে, এরকম কোনো চুক্তি করা যাবে না। সেই জন্য ইসলামী বীমার ক্ষেত্রে যে কথাটা বলা হয় যে আমরা জনগণের কাছ থেকে যে প্রিমিয়ামটা নিচ্ছি, সেটা কেন নিচ্ছি, এর জন্য আমরা যে মানুষকে সাহায্য করব তার জন্য কত টাকা করে কেটে রাখবো, কত টাকা আমরা কেটে রাখার পরে কত টাকা বিনিয়োগ করব, সেই বিনিয়োগ থেকে আমাদের কত টাকা লাভ হবে, সেই লাভের কত অংশ তোমাকে দিব, কত অংশ আমাকে দিবে, আমরা নিব, এটা পরিষ্কার করে বলে দিতে হবে। তাহলে স্বচ্ছতার সাথে চুক্তি করলে, যেখানে গ্রাহক এবং বিক্রেতা উভয়ই জানবে যে আমার কি পরিমাণ দিতে হবে, ওরাও জানবে যে আমি কি পরিমাণ টাকা পাবো। এই স্বচ্ছতার সাথে যদি চুক্তি করা হয় তাহলে এটা অবশ্যই শরিয়া মোতাবেক হবে এবং জায়েজ না হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, কোরআন শরীফের একটি আয়াত,
যে তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। আমরা বিমাতে যখন বলছি তখন সবাইকে বলছি তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। ঠিক একইভাবে আমরা রাসূলুল্লাহ সেই হাদিসটার কথা বলি, যেটা হয়তো আগে আমিও বলেছি, অন্য কোনো অনুষ্ঠানে হতে পারে, এই অনুষ্ঠানে হতে পারে, যেখানে রাসূলুল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততিদেরকে নিঃস্ব এবং অসহায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে সম্পদশালী রেখে যাওয়া উত্তম, যেন তাদেরকে অন্যের কাছে হাত পাততে না হয়। তাহলে আমরা কি সেই কাজটাই করি না? মানুষকে কি এই দাওয়াতটাই দেই না যে আপনার সন্তান সন্ততিরা যেন অসহায় না হয়ে পড়ে, নিঃস্ব না হয়ে পড়ে, কারোর কাছে হাত পাততে না হয়? আপনার পরিবারের কর্তা হিসাবে, দায়িত্ব হিসাবে আপনার উচিত তাদের জন্য সঞ্চয় করে রেখে যাওয়া, যেন তাদেরকে আপনি ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে সাহায্য করতে পারেন। থ্যাংক ইউ। আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আর প্রশ্ন নিব না, আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়েছে। আজকে যে এই অনুষ্ঠানের ৬৭তম পর্ব বিমা জিজ্ঞাসার, এই অনুষ্ঠানে আমার দেখা মতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। প্রচুর প্রশ্ন আপনারা করেছেন, কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটি শেষ করতে হয়। প্রতিবারই স্যারকে আমরা কষ্ট দিয়ে ফেলি কথা বলতে বলতেই, এবং শুনতে মন চায়, যে কারণেই স্যারকে বেশি সময় আটকিয়ে রাখি। অনেক চেষ্টা করি যে নির্দিষ্ট সময়ে শেষ করব, কিন্তু শেষ করতে পারি না। কিছুটা সময় বের হয়ে যায়, তো আজকে মনে করেছি যে নির্দিষ্ট সময় শেষ করবো ইনশাল্লাহ। আর স্যারের প্রশ্ন আমাদের ঠিক ৯টার সময় শেষ হয়েছে, উত্তর শেষ হয়েছে। প্রিয় দর্শক, যারা এই উত্তর পাননি, প্রশ্ন করেছেন, আমরা প্রতিটা প্রশ্নই গুরুত্ব সহকারে বিবেচনায় এনেছি, এবং আপনাদের এই প্রশ্নগুলো আমি নোট ডাউন করে রাখবো। আগামী পর্বের ঠিক ৮টার সময় আপনারা যুক্ত হবেন, ডিসেম্বর মাসের শেষ শুক্রবার ঠিক সন্ধ্যা ৮টায় যুক্ত হবেন। প্রথমেই সেই উত্তরগুলো আপনারা পাবেন, স্যার আলোচনা করবে, এবং পরবর্তীতে আমরা লাইভ প্রশ্নগুলো নিব। তো নিরাশ না হয়ে পরবর্তী পর্ব দেখবার আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে অনুষ্ঠান শেষে স্যারের দুটি কথা শুনেই আজকের অনুষ্ঠান সমাপ্ত করতে চাচ্ছি। হ্যাঁ, স্যার যদি কিছু বলতেন। প্রতিদিনই দুটো করে বলি, তাহলে যদি 50টা পর্ব হয়ে থাকে তাহলে 100 কথা তো শোনা হয়ে গেছে। হ্যাঁ, তার চাইতে আপনি দেখেন যে কোনো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে, এটা দিয়ে আমরা শেষ করতে পারি কিনা। আর তা না হলে আমি সেই দুটো কথা বলেই বিদায় নেব। দুটো কথা নয়, আমরা যে কতটা প্রশ্ন করেছি তার প্রত্যেকের পিছনে আমি মনে হয় 10টা করে কথা বলেছি। তো সুতরাং 7টা প্রশ্ন করে থাকেন আপনারা, তাহলে 70 কথা বলেছি, আর 8টা করে থাকলে 80টা বলেছি। যাই হোক, কথা তো বলতেই আছি, অতীতে বলেছি, এখনো এখন বলছি, আগামীতে কতদিন কথা বলতে পারবো এটা আমরা কেউ জানি না। স্যার, আমরা আমাদের সবাই যদি আপনি অনুমতি দেন, তাহলে একটি প্রশ্ন আমাদের কাছে আগে ছিল, যে দর্শকের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, এরকম একটি প্রশ্ন জি আমাদের জি কাছে বলেন আছে। বলেন বলেন বলেন। লিয়াকত আলী লিখেছিলেন, আমাদের আগের প্রশ্নকর্তা, উনি লিখেছিলেন যে বীমা শিল্পের কিছু কোম্পানির অবস্থা খুবই লাজুক, তারপরেও আইডিআর একের পর এক নতুন কোম্পানি অনুমোদন দিচ্ছে। এটি কি ইতিবাচক নাকি নেতিবাচক? এই বিষয়ে স্যার যদি কিছু বলে আজকে। হ্যাঁ, আমি যদি প্রশ্নকর্তাকে বলতাম যে আপনি কি মনে করেন সেটা উনি বলতেন, তাহলে আমি ওনার যুক্তি খণ্ডন করতাম। এখন আমাকে ইতিবাচকও বলতে হবে, নেতিবাচকও বলতে হবে। প্রথমত, যে কোনো বীমা কোম্পানি অনুমোদন দেওয়ার সময় নিশ্চয়ই একটা গাইডলাইন আছে। তাকে কি কি তথ্য দিতে হবে, ফর্ম আছে, অ্যাপ্লিকেশন আছে, প্রোডাক্ট ডিজাইন করতে হয়। তো সুতরাং ইসরার থেকে এই কোম্পানি দেওয়ার পিছনে একটা যুক্তি থাকবে, এই যে উনি তো সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেই আমার কাছে চেয়েছেন, তাহলে তাকে আমি কোন যুক্তিতে দেব না বলবো। আমি এটা অনুমান করছি যে সম্ভবত এই কারণে, যদি ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে থাকে তাহলে দিতে তো কোনো আপত্তি নাই। আর কোথাও বলা নাই যে ক্রাইটেরিয়া ফেল করেছে তাও দেব না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ক্রাইটেরিয়া পুরোপুরি পূরণ করেনি, ভবিষ্যতে পূরণ করবে। কিংবা যেমন আগের অর্থমন্ত্রী বলতেন যে আমি এতগুলো ব্যাংক দিলাম, এগুলো কিন্তু সবগুলো রেশনালি দেই নাই, আমি পলিটিক্যাল কারণে দিয়েছি। তো আমরা এরকম কিছু কারণ থাকতে পারে কিনা আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি এটা রেশনালি যেগুলো দেওয়া দরকার, যৌক্তিকভাবে সমস্ত শর্ত পূরণ করেছে বলেই ইদরা দিয়ে যাচ্ছে। তবে এখানে একটা কথা আমি ইদরাকে এবং যারা কোম্পানি নতুন করতে আসছেন উভয় পক্ষকেই বলতে চাই, যে ইদরা জন্মের পরে মনে করেন যে কত 1 ডজন 1.5 ডজন কোম্পানির জন্ম হয়েছে। তো এটা একটা ইদরার বিরাট সাফল্য। এতগুলো কোম্পানি আমি আমার আমলে দিয়ে গেলাম,
মানে সেই কি যেন বলে, রত্নগর্ভা মা অনেক সুপুত্র জন্ম দিয়েছেন, তাদেরকে আমরা সম্মানিত করি। কিন্তু যে কোম্পানিগুলো জন্ম লাভ করব ইদ্রার পরে, এদের আর্থিক অবস্থাটা কি, এটা যারা বাজারে আসবেন এবং যারা যারা অনুমোদন দিচ্ছেন, তাদের কাছেও একটা রূপরেখা থাকা দরকার। যারা নতুন করে আসবে, যারা এখন চলছে, যারা পরে এসেছে, তাদের যে আর্থিক অবস্থা, তাদের যে ব্যবসার অবস্থা, তাদের যে লাইফ ফান্ডের অবস্থা, তাদের যে সলভেন্সি মার্জিন কোন পর্যায়ে আছে, ইত্যাদি ইত্যাদি একটা পর্যালোচনা করা দরকার। এবং এই ব্যাপারে একটা ধারণা সবার থাকবে যে ঠিক আছে, আপনারা করুন, আপনারা স্বাগত জানাবো, ক্রাইটেরিয়া ফুলফিল করবেন, বাট রিয়ালিটি ইজ দিস। আর একটা সাবধান বাণীও থাকা দরকার যে এই কোম্পানিগুলো কিন্তু এই কারণে এই ফেল করেছে, এই কারণে এই ফেল করেছে, কজেস অফ দেয়ার ব্যাড পারফরমেন্স। এটাও একটা থাকলে পারে যারা নতুন আসবেন তারাও বাজার বিশ্লেষণ করে আসা উচিত, যে যারা আগে এসেছে তারা পাচ্ছে না, আমি কেমন করে পারবো। না, পারবেন না এটা কথা বলা যাবে না। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করতেন, তাহলে তো রবীন্দ্রনাথের জন্ম হতো না, কারণ রবীন্দ্রনাথ ছিলেন 14তম সন্তান। তো সুতরাং পরে আসলেই যে সে খারাপ করবে এর কোনো নিশ্চয়তা নেই, পরে আসলেই যে সবাই ভালো করবে এমনও নিশ্চয়তা নেই। তবে আমাদের প্রচেষ্টা যদি সৎ থাকে, উদ্দেশ্য, লক্ষ্যমাত্রা, ব্যবস্থাপনা প্রথম থেকেই যদি আমরা ভালো করতে পারি, তাহলে তো অবশ্যই নতুন কোম্পানি আসলে কোনো ক্ষতির কারণ নাই। বরং একটি লাভ আছে, যে আগে যেমন একসঙ্গে 10টি 12টি কোম্পানি দেওয়া হতো, এখন অন্তত ওইটা তো হচ্ছে না। অল্প অল্প করে প্রতি বছর 1টি 2টি করে দিচ্ছে। এটা বাজারের সহনীয় ক্ষমতাটা কিন্তু বাড়ছে। একসঙ্গে 12টা কোম্পানি আসলে 12টা এমডি খোঁজা, আর এক একটা কোম্পানির 1000 করে এজেন্ট খোঁজা, এটা চারটিখানি কথা নয়, তাই না? তো সুতরাং আমরা ধীরে ধীরে যে এগোচ্ছি, এটা একটা ভালো পদক্ষেপ। আর ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা এটা দেই, তাতেও কোনো অসুবিধা নাই। তবে অবশ্যই মার্কেটের রিয়ালিটিটাকে আমাদেরকে বুঝতে হবে, বাস্তবে মার্কেট কিভাবে বিহেভ করছে। আমরা একদিকে অনেকের কাছ থেকে নুস্খা শুনতেছি, প্রেসক্রিপশন শুনতেছি যে বর্তমানে এই সময়ে আমাদেরকে মার্জ করতে হবে, মানে একীভূত করতে হবে কোম্পানিগুলোকে দুর্বল করতে। কেউ কেউ বলছেন যে দুর্বল কোম্পানিগুলোকে বড় কোম্পানির সঙ্গে, ভালো কোম্পানির সঙ্গে অ্যাকুয়ার করে নিতে হবে, তারা কিনে নিক। এটা একদিকে মার্জারের কথা বলবো, অ্যাকুইজিশনের কথা বলবো, আবার দিকে বলবো যে তোমরা এসো। তবে মুক্তবাজার অর্থনীতিতে এটা হতেই পারে। আমেরিকাতে দেখবেন প্রতিদিন 100টা কোম্পানি দেউলিয়া হয়, আবার 300টা কোম্পানি নতুন করে আসে। মার্কেট এইভাবেই চলে মুক্ত বাজারে, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। আপনি আসেন, কোনো আপত্তি নেই, যে ভালো করবে সে টিকে থাকবে। এটাই মুক্তবাজার অর্থনীতির নীতিমালা। আমার মনে হয় যে সেই দৃষ্টিকোণ থেকেই বীমা কোম্পানি আশাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু যদি তারা ভালো করেন, তাহলে অবশ্যই ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে। আপনি মনে করেন চতুর্থ প্রজন্মের কোম্পানির মধ্যেই যদি আমরা চিন্তা করি, তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলোর মধ্যে চিন্তা করি, যে 10টা কোম্পানি একসঙ্গে এসেছিল, একটা বা দুটো খুব ভালো করেছে, বাকিগুলো করেনি। চতুর্থ প্রজন্মের কোম্পানি হয়তো 12টা বা 15টা বা 16টা এসেছে, তাদের মধ্যে দেখবেন যে একটা দুটো তিনটে হয়তো ভালো করেছে, বাকিরা কেউই ভালো করেনি। তাহলে ভালো পরে আসলেই যে করবে না আর বাজারের ক্ষতি করবে, এটা নিশ্চিত নয়। বরং একটা আদর্শ কোম্পানি যদি আসে, তাকে অনুসরণ করে যারা আগে এসেছে, যারা পরে আসবে, তারা সবাই সেটাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে গেলে বীমা শিল্পই সমৃদ্ধ হবে, বীমা শিল্পের কর্মীরা সমৃদ্ধ হবে, এবং দেশ এবং জাতির পক্ষে আমরা বীমার অবদান আরো বাড়াতে পারবো। ধন্যবাদ। আর নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রচুর প্রশ্ন আছে, লাইভের প্রশ্নের গেলে পরে এক একজন পর একজন অনুরোধ করতে থাকবেন। ইতিমধ্যে অনুরোধের পালা আসতে শুরু করছেন। আনোয়ার হোসেন লিখেছিল, উনি লিখেছেন যে আমার প্রশ্নের উত্তর দেন সম্ভব হলে। এরকম ভাবে অনেকেই হয়তো অনুরোধ করতে থাকবে। আমরা অনুরোধ রাখতে গেলে শেষ করতে হবে। আমরা আগামী পর্বের জন্য রেখে দিতে পারি, শেষ করব। আর ওই যে যেটা আপনি সাজেস্ট করলেন, যে সবাই যদি এসে প্রথমেই প্রশ্নটা করেন, তখন আমরাও বুঝবো যে মোট এতটা প্রশ্ন, এতটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। অথবা আপনি যদি ঠিক করে নিন যে আমরা আজকে মোট 10টা নেব,
পূর্বের 5টি এখনকার 5টি, কিংবা পূর্বের 6টি এখনকার 4টি। তাহলে আমরা ওই প্রশ্নের সংখ্যাটা লিমিট করতে পারলে আমাকে সুবিধা হবে, যে সময়ের লিমিটটাও আমার পক্ষে করা সম্ভব হবে, যেটাতে আমি বারবার ফেল করি। আমি যখন কথা বলতে শুরু করি তখন অনেকক্ষণ বলতে থাকি, আবার বলতে শুরু করলে শেষ আপনারা করেন না বলে আমাকে বলতেই হয়। আপনারা যদি বলেন যে ধন্যবাদ স্যার, আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি, আমার জন্য আরো সুবিধা হয়। তো সুতরাং আপনারা স্যার, আমাকে আমরা ইন্টারাপ্ট আপনাকে করছেন। থামাতে চাই না কোনোভাবেই স্যার। আপনার কথা আমরা এইভাবেই শুনে যেতে চাই। একটি টপিকের উপরে আপনি ঘন্টার পর ঘন্টা বলুন। আপনার প্রতিটি কথাই আসলে আমাদের কাছে অতি মূল্যবান, যা কোনোভাবেই অর্থমূল্য বা কোনো কিছুর বিনিময়ে আমরা পাবো না। যে কারণে আমরা কোনোভাবেই আপনাকে ধন্যবাদ। থামাই না। ধন্যবাদ। ৯টা ১০ হয়ে গেছে। আপনাদেরকে বিদায় জানাই। আগামী অনুষ্ঠানে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের সঙ্গে যোগ দিক, আরো বেশি সংখ্যক প্রশ্ন আসুক, এবং আমি যেন উত্তর দিতে পারি। আপনারা সবাই এই প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। সবারই সুখ এবং শান্তি কামনা করছি আমরা আগামী মাসের জন্য, আগামী বছরের জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা দর্শককে যারা যুক্ত হয়ে শুরু থেকে এই পর্যন্ত থেকেছেন, অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন। আজকের মতো সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু ধন্যবাদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।